আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার যাচ্ছি পুরো খবরে। সরকারি সেবায় দুর্নীতির শিকার 31.67% নাগরিক। আর দুর্নীতির শীর্ষ দুই প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এবং আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সিটিজেন পারসেপশন সার্ভে বা নাগরিক উপলব্ধি জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। এছাড়া জরিপে বলা হয়েছে সন্ধ্যার পর চলাফেরায় প্রায় 85% মানুষ নিরাপদ বোধ করলেও দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মতামত প্রকাশ করতে পারেন মাত্র 27% নাগরিক। দেশের সরকারি সেবা নিয়ে সাধারণ মানুষ থেকে বিশ্লেষক পর্যায়ে বিভিন্ন সময় উঠে আসে নানা সমালোচনা। পরিসংখ্যান ব্যুরোর নতুন নাগরিক উপলব্ধি জরিপ 2025-এর দুর্নীতি বিষয়ক তথ্যে তারই প্রতিফলন দেখা গেল। বৃহস্পতিবার বিবিএস এর প্রকাশিত জরিপে বলা হয়েছে সরকারি সেবায় ঘুষ বা দুর্নীতির শিকার 31.67% নাগরিক। পুরুষদের ক্ষেত্রে এই হার 38.62 এবং নারীদের ক্ষেত্রে 22.71%। দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে বিআরটিএ, আইন শৃঙ্খলা বাহিনী, পাসপোর্ট অফিস এবং ভূমি অফিস। এই খাতগুলি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। আমাদের জরিপও ধারাবাহিকভাবে, যেটা দীর্ঘকাল যাবত এটা পরিচালিত, তারই প্রতিফলন আমরা এখানে দেখছি। সার্বিকভাবে দুর্নীতির যে ব্যাপকতা গভীরতা সেটা এক অর্থে এই জরিপেও প্রমাণিত হয়েছে। এছাড়া সন্ধ্যার পর নিজ এলাকার আশেপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন 84.81% সাধারণ মানুষ। এক্ষেত্রে গ্রামের তুলনায় শহরের নাগরিকদের মধ্যে নিরাপত্তা বোধ কম দেখা গেছে। অপরদিকে সন্ধ্যার পর নিজ বাড়িতে নাগরিকদের নিরাপত্তা বোধের হার 92.54%। রাজনৈতিক প্রভাব বিষয়ের ক্ষেত্রে 27.24% নাগরিক মনে করেন তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন। আর প্রায় 22% মনে করেন তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন। 22% মানুষ যদি বাংলাদেশের মানুষ যদি মনে করে তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করতে পারে, তাহলে কিন্তু এটা একটা ইতিবাচক ফল হিসেবে দেখতে হবে। জরিপ অনুযায়ী গত এক বছরে দেশের 19.31% জনগণ কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করা লুটপাটতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান পদক্ষেপ বলে মন্তব্য করেছেন চিন্তক ও গবেষক ফরহাদ মজহার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, দেশের প্রতিরক্ষার জন্য কোনো স্পষ্ট বাজেট উল্লেখ করা নেই। প্রতিরক্ষায় কোথায় কত ব্যয় হচ্ছে তা গোপন না রেখে প্রকাশ করা উচিত। এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে বাজেট ঘোষণা করা অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি। এই রাষ্ট্র যেমন সাদা টাকাকে কালো করে, আবার সাদা টাকাকে কালো করবার বৈধতা দেয়, এই রাষ্ট্রের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একটা লুটেরা অর্থনীতিকে বৈধতা দেওয়া কি রাষ্ট্রের দায় কিনা, রাষ্ট্র কি দেবে কিনা, এরকম একটা সরকারের কাছ থেকে যেটা আমরা শুনতে চেয়েছি আমরা, যে আমরা লুটেরা এবং মাফিয়া তন্ত্রকে বৈধতা দেব না। এটা বাজেটে আমার ভাষায় বলার দরকার নাই, বাজেট তার বাজেটের ভাষাই বলবে। ব্যাংক খাতের সংস্কার ও জলবায়ু অভিঘাত মোকাবিলায় বাংলাদেশকে $90 কোটি ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বৃহস্পতিবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এডিবি। এতে বলা হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও সংস্কারের জন্য 500 মিলিয়ন বা $50 কোটি নীতিভিত্তিক ঋণ অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঋণ অনুমোদন হয়েছে 400 মিলিয়ন বা $40 কোটি। বাংলাদেশকে দুই প্রকল্পে $640 মিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ গ্যাসে সরবরাহ এবং বায়ুর মান উন্নত করতে এই ঋণ অনুমোদন করে। বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, জ্বালানি নিরাপত্তা এবং বায়ুর মান বৃদ্ধি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন অগ্রাধিকার। তিনি বলেন, গ্যাসে সরবরাহ, সীমাবদ্ধতা এবং নগর বায়ু দূষণের মূল কারণগুলো মোকাবিলা করে এই দুটি প্রকল্পে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নত এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।
ছাত্র জনতার অভ্যুত্থানের বছর 2024 সালের 12 মাসে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত অবিশ্বাস্যভাবে বেড়েছে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত 589.54 মিলিয়ন সুইস ফ্র্যাঙ্কে দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় অনানুমানিক প্রায় 8,832 কোটি টাকা। বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। এই সংখ্যা 1996 সালের পর পঞ্চম সর্বোচ্চ এবং গেল 5 বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রবাহ। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 22 পয়েন্ট কমে অবস্থান নেয় 4,752 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও 22 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 71টির, কমেছে 258টির এবং অপরিবর্তিত রয়েছে 69টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই 1 পয়েন্ট বেড়েছে, তবে লেনদেন 14 কোটি টাকা কমেছে। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। বাংলাদেশে অডিটরের ঘাটতি সম্পর্কে আইসিএমএবির বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করেছেন দ্য ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ। আইসিএবি এর প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশ থেকে $17 বিলিয়ন পাচারে অডিটরদের সহায়ক হিসেবে দায়ী করা সম্পূর্ণ অযৌক্তিক। দাবি করেন, আইসিএমএবি কর্তৃক মানি লন্ডারিং, খেলাপি ঋণ, শেয়ার বাজার সংকট, বিদেশি বিনিয়োগ হ্রাস বিষয়ে অডিটরদের সংশ্লিষ্ট করা অডিট পেশাকে হেয় করার অপচেষ্টা মাত্র। সুতরাং আইসিএমএবি যে বক্তব্য যে আমাদের অডিটরের ঘাটতি রয়েছে, এটা আমি মনে করি সঠিক নয়। তো আইসিএমএবি কর্তৃক যে মানি লন্ডারিং, খেলাপি ঋণ, শেয়ার বাজার সংকট, বিদেশি বিনিয়োগ হ্রাস ইত্যাদি অনেক বিষয়ে অডিটরদেরকে দায়ী করা হচ্ছে, যেটা আসলে একটা অপচেষ্টা আমাদের আইসিএবিকে হেয় করা এবং অডিট প্রফেশনকে হেয় করা। তামাক পণ্যের দাম ও কর হার অপরিবর্তিত রেখে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাশ হলে শুধু সিগারেট খাত থেকে অতিরিক্ত 20,000 কোটি টাকা রাজস্ব আয় সম্ভব হবে না, বাড়বে তামাকের ব্যবহার ও তামাকজনিত মৃত্যু। বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে এসব অভিযোগ করেন বক্তারা। চূড়ান্ত বাজেটে তামাক পণ্যে করারোপ নিয়ে সরকারকে নতুন করে ভাবার তাগিদও দিয়েছেন তারা। কম খরচে লাভজনক হওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে বগুড়ার চাষিদের। গত বছরের চেয়ে বেড়েছে চাষের পরিমাণ। এখন পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। আর প্রণোদনা প্রদান, কৃষক মাঠ দিবস সহ কৃষককে পাট চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোনালী আঁশের সবুজ গাছে স্বপ্ন বুনছেন বগুড়ার কৃষক। পাট ক্ষেত পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষক জানান, চৈত্র মাসে পাটের বীজ বপন করে শ্রাবণ মাসে কাটা হয়। পাটের আঁশ ছাড়ানোর পর অবশিষ্ট পাটখড়ি জ্বালানি হিসেবে বিক্রি করে বাড়তি আয় করেন তারা। প্রতি বিঘায় সর্বোচ্চ 8 থেকে 12,000 টাকা খরচ করে 8 থেকে 10 মণ পাট পাওয়া যায়। অন্যান্য ফসলের তুলনায় রোগবালাই কম হওয়ায় সার ও কীটনাশকের খরচও কম হয়। সবচেয়ে লাভবান হয় পাটে, খরচ কম, অন্যান্য ফল করে খরচ বেশি হয়। লেনে দেওয়া মেলা গেছে। আমরা যথাসময় পাট করার জন্য সার বীজ কিচ্ছু পাই না। এবছর পাটের আবাদ ভালো হয়েছে। ভালো ফলন ও দাম পেলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক। সুন্দর পাট হয়েছে, এবার মনে হয় যে পাটে লাভবান হবো আর কি। এবার তো গত বছর তো পাটের ফলন এখন মোটামুটি দেখা যাচ্ছে ভালো, আর গত বছর ভালো পয়সাই পাস না।
প্রণোদনা, বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে কৃষককে পাট চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ ও পাট দপ্তর। আমাদের যে কৃষকরা সচরাচর পাট করে থাকে তাদের আমরা বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে থাকি, তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রোগ পোকা নিয়ে শেয়ার করা হয়। কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ, মাঠ দিবস, এই জাতীয় প্রোগ্রামগুলো করি। এর ফলে কৃষকরা পাট চাষে ব্যাপকভাবে আগ্রহী হয়েছে। জেলার সারিয়াকান্দি, ধুনট, গাবতলী, সদর ও সোনাতলা উপজেলায় সবচেয়ে বেশি পাট আবাদ হয়। এবছর জমির পরিমাণ বেড়ে ৭,৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২৪,৭৩০ বেল। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।